মানুষের সেরা আবিষ্কারটা ছিল সেটা হচ্ছে আগুন। এই আগুন যদি না আবিষ্কার হতো তাহলে মানুষ আজ এত উন্নত, অন্যান্য প্রাণীর থেকে এত উন্নত হতো না, তার তার ইন্টেলিজেন্স এতটা হতো না। আগুন আবিষ্কারের ফলে কি হয়েছে, মানুষ খাদ্য, আমাদের যে খাবার পুড়িয়ে খেতে শুরু করেছে, যার ফলে আমাদের হজম প্রক্রিয়ায় অনেক সুবিধা হয়ে গেছে, হজম করতে অনেক সুবিধা হয়ে গেছে। তো ওই হজম করতে সুবিধা হওয়াতে আমাদের যে মস্তিষ্ক, আমাদের ব্রেন আরো গ্রোথ তার বেড়েছে, ডেভেলপ হয়েছে অন্যান্য প্রাণীর থেকে। তারপরে যে জিনিসটা মানুষ, এই আগুন তো এক তো ব্রেন ডেভেলপ করেছে, তারপরে যেটা এই আগুন দিয়ে বিভিন্ন রকম এনার্জি আমরা ক্রিয়েট করতে পেরেছি, অনেক রকম সুবিধা আজকে যা ভোগ করছি। যাই হোক, তারপরে আগুনের পরে যে সেকেন্ড আবিষ্কারটা ছিল মানুষের, সেটা হচ্ছে শব্দ। এই শব্দগুলো সচরাচর বিপদ আপদ থেকেই সৃষ্টি হয়েছে। একজন কিছু বিপদের শঙ্কা পেলো বা দেখতে পেলো, তার গ্রুপ, তার গোষ্ঠীকে এসে যে সে জানাবে, এই শব্দের মারফতই জানাতে শুরু করলো। এই যে কানেক্টিভিটি মানুষকে আরো এক ধাপে দিয়ে নিল। সেই শব্দ তৈরি হলো বিভিন্ন রকম ভাষা, ল্যাঙ্গুয়েজ, এতে তৈরি হলো মানুষ অন্যান্য প্রাণীর থেকে উন্নত হতে আরো অনেক সুবিধা হয়ে গেল। অনেকটা সময় পরে তারপরে মানুষ রিয়েলাইজ করলো যে যতটাই আমরা বিপদ আপদ বেশি, অনেকটাই আমরা হয়তো অন্যান্য প্রাণীর থেকে উন্নত হয়েছি, কিন্তু এমন কিছু শব্দ অথবা ভাষা আমরা আবিষ্কার করে দিতে পারিনি যা আমাদের জটিল সমস্যাগুলো বা জটিল অনুভূতিগুলো সহজে মানুষের কাছে ব্যাখ্যা করে দিতে পারি। সেই ক্রাইসিস মানুষকে ধাওয়া করে 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 যা আবিষ্কার হয়েছে তা আর্ট। ঠিক আছে, সেটাই হয়ে গেছে আর্ট। বিভিন্ন রকম গুফাতে যে অজানা লিপি পাওয়া যায়, সেগুলো এক একটা আর্ট, এক একটা কবিতা, তাদের ভাষাতে এক একটা অনুভূতি, এক একটা গল্প। এখান থেকেই মানুষের গল্প বলার মানে যে প্রক্রিয়াটা শুরু হয়ে যায়, মানুষের ক্রাইসিস থেকেই শুরু হয়ে যায়। মানুষের জীবনে, সংগ্রামে যে জটিল সব অনুভূতি, দুঃখ, কষ্ট, আনন্দ, সমস্ত কিছু যা আছে তা সহজ ভাষায় ব্যাখ্যা করা, এখনো তার ব্যাকরণ, ভাষা, ল্যাঙ্গুয়েজ তখনও মানুষ পায়নি। তার সেই ক্রাইসিস থেকে শুরু হয়ে গেছে গল্প বলার যে উদ্দেশ্য, সেই থেকে মানুষ গল্প বলছে আজও। সেই যে গল্প বলার প্রক্রিয়া আজ কিভাবে রূপান্তরিত হয়ে এই পর্যন্ত এসেছে সেটাই বলছি। প্রথমে এই যে গুফাতে তারা বিভিন্ন রকম চিত্রকলায় নিজেদের অনুভূতি ব্যক্ত করত, সেই ব্যক্ত কি করে রেভলিউশনে পাল্টে বদলে 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 আজকে এতে চলে এসছে। তারপরে শুরু হয়ে যায় বিভিন্ন রকম নাটকের কথাটা এখনো তুলে ধরা হয়, যে লিখিতং, লেখা, ভাষা, এইসব কি বলবো, ল্যাঙ্গুয়েজ, ব্যাকরণ বা লিপি আবিষ্কারের আগেই নাটক কিন্তু শুরু হয়ে যায়। গল্প বলার জন্য, মানুষকে তার অনুভূতিটা জানানোর জন্য নাটকের যে প্রক্রিয়াটা, নাটকের যে অংশটা, সেটা শুরু হয়ে যায়। এর অনেক যুগ পরে মানুষ ধীরে ধীরে নিজেকে বদলাতে বদলাতে তারপরে লিপি, শ্রুতি থাকতো প্রথমে, ওই নাটক থেকে শ্রুতিতে, যা কিছু মানুষের কবিতা একটা সৃষ্টি করেছে বা গল্প একটা সৃষ্টি করেছে বা গল্প একটা বানিয়েছে, বলতে হবে সেটা শ্রুতির মাধ্যমে, মুখে বলে বলেই সেটা মনে মনে থাকতে হবে। তারপরে সেটা যেখানে গিয়ে অ্যাক্ট করে অথবা বলে, তারপরে যখন লিপি আসে, বিভিন্ন রকম ভাষা, বিভিন্ন রকম তো লিপিবদ্ধ হয়। সেই লিপি বই রূপে, যে আজকে বই ফরম্যাটে হয়ে গেছে। যাই হোক, সেই সময়ের কথা, সেই যুগের কথা বলি, তো সেইভাবে হয়েছে। তারপরে রাজা রাজড়াদের, আরো মানুষ উন্নত যত হয়ে গেছে, রাজা রাজড়াদের সময় এসছে। সেই সময়তে ওই পালা গান, যাত্রা, নাটক, এইভাবে নিজেদের অনুভূতি, গল্প ব্যক্ত করত। তারপরে এই রাজা রাজড়াদের যাওয়ার পরে ধীরে 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 শিক্ষা ব্যবস্থা বা টেক্সটের ফরম্যাট আরো উন্নত হয়েছে। তখন তো লিখিত গল্প, উপন্যাস, এই সমস্ত কিছু শুরু হয়ে গেছে। মানুষকে তার অনুভূতি, জটিল ব্যাখ্যা, জীবনযাত্রার সংগ্রাম, সমস্ত কিছু বোঝানোর জন্য তখন গল্প, উপন্যাস সৃষ্টি হয়ে গেছে। ধীরে ধীরে আরো দিন পেরিয়েছে, আরো যুগ পেরিয়েছে, তারপরে শুরু হয়েছে
তারপরে যে আবিষ্কারটা হয়েছে সেটা হচ্ছে ক্যামেরা। এই ক্যামেরা প্রথমে তো মানে কি বলবো, স্টিল ছবি থেকে ভিডিও অনেকটা সময় গেছে ভিডিও ক্যামেরা ফরম্যাট হতে। প্রথমে মানুষ তারপরে সেই গল্প বলার ফরম্যাটটা ধীরে ধীরে মানুষ ওই ভিডিওতে রূপান্তরিত করেছে, যা আজকের দিনে দাঁড়িয়ে গেছে সিনেমা বা সিরিজ, যাই হোক। তো ওই হিসাবে প্রথমে যে ক্যামেরা আবিষ্কার হয় তাতে কোনো শব্দ রেকর্ডিং করা যেত না, সেটা যেত শুধু সাইলেন্ট। এই জন্য প্রথমের দিকে সিনেমাগুলো সাইলেন্ট মুভি, মানে শুধু অ্যাক্ট করেই মানুষকে বোঝানো হচ্ছে। ধীরে ধীরে ক্যামেরা প্রযুক্তি আরো উন্নত হয়েছে, সাউন্ডের শব্দের বাহার এসছে ভিডিওতে, শব্দ থেকে কালারিং এসছে, ডিজিটালাইজ হয়েছে। তো ওই যে বলছিলাম যে উপন্যাস গল্পতে যেভাবে মানুষকে তার যে গল্পটা ক্রিয়েটার বোঝানোর বা করার চেষ্টা করছে, তার সেটা টেক্সটের মারফতই সে জোরটা দিচ্ছে যে আমার শ্রোতা, আমার দর্শক, আমার যে নিবে টেক্সটে পড়েই সেই জিনিসটাকে কল্পনায় সেইখানে ঢুকে পুরো জিনিসটাকে ফিল করবে, তার জন্যই সে টেক্সটের জন্য পুরোপুরি জোর দিচ্ছে। যখন সিনেমা এলো, সিনেমাতে সে সমস্ত কিছুতে মানে যখন একদম একটু অত্যাধুনিক সিনেমা চলে আসে, তখন সে ক্রিয়েটার তখন মাথায় ভেবেই নিচ্ছে যে দর্শক এই সিনেমাটাকে দেখবে, এর শব্দ, এর কালার, আমি যে গল্পটা বলতে যাচ্ছি সেই গল্পটা যাতে পুরোপুরি ব্যক্ত হয়। তারপরে আরো দিন পেরিয়েছে, এখন উন্নত মানের সিনেমা, তাতে অ্যাক্ট একদম রিয়েলিস্টিক হবে, প্রস্থেটিক মেকআপ থাকবে, আর্ট ডিজাইন থাকবে, সাউন্ড ডিজাইন থাকবে। প্রত্যেকটা এই যে সিনেমাতে যে যা ঘটছে প্রত্যেকটা পার্ট হচ্ছে সেই সিনেমা গল্প বলার একটা চরিত্র বা অংশ। শুধু যারা ক্যারেক্টারে প্লে করছে তারা শুধু নয়, তার কালারটাও যে একটা চরিত্রের অংশ, সে যে প্রস্থেটিক মেকআপটা করে দিয়ে যাচ্ছে সেটাও একটা চরিত্রের অংশ, সাউন্ড ডিজাইনটা যেটা হচ্ছে সেটাও গল্পের একটা চরিত্র। ঠিক আছে, এই জিনিস, এই প্রক্রিয়া ঘটতে ঘটতে আরো উন্নত মানের হয়েছে, সেটা আজকে ডলবি অ্যাটমোস বা ডলবি ডিজিটাল বা 7.1 সারাউন্ডিং সাউন্ড, বিভিন্ন রকম প্রযুক্তি এসেছে। তো এই যে সাউন্ডের যে প্রযুক্তিটার আরো উন্নত মানের হয়েছে ডলবি বা অন্য কিছু, এটাও কিন্তু একটা চরিত্রের পার্ট, একটা গল্পের চরিত্রের পার্ট। তুমি যখন একটা কোনো সিনেমা দেখছো, তুমি ডলবিটাকে বাদ দিয়ে তুমি যখন পুরো সেই সিনেমাটা দেখছো, তাহলে একটা চরিত্রকে মিসিং করে তুমি সেই সিনেমাটা দেখছো, তাহলে তোমার বোধগম্য অনেকটাই হবে না। তুমি দেখবে একটা ন্যাচারাল একদম প্লেন একটা ক্যারেক্টার চলছে, এতে আমি কি বুঝবো? একটা লোক আসছে, বাজার চলে যাচ্ছে, কি বুঝবো? আমি একটা কথা মনে পড়ে, নেটফ্লিক্সে আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না, একটা সিনেমা দেখেছিলাম 2-3 বছর আগে। সিনেমাটাতে বলাই ছিল যে ডলবি অ্যাটমোস সিস্টেম না থাকলে তুমি সিনেমাটা দেখতে পারবে না। আমি বহুত কষ্ট একটা হেডফোনে ডলবি অ্যাটমোস যখন ফোনে আসে, মোটামুটি করে দেখেছিলাম সিনেমাটা যদি অন্য কোনো এতে দেখো, মানে অন্য কোনো এমনি হয় না, অনেকে আছে ফোনেই চালিয়ে দিল, একটা ছোট ফাটা ফুচকা স্পিকার আছে, অথবা 100 টাকা দামের কোনো হেডফোন দিয়ে, বা ঘরে একটা কম দামি হোম থিয়েটার পড়ে আছে 5 ওয়াটের, ওটা দিয়ে ও কিছুই বুঝতে পারবে না। কারণ সেই সিনেমাটাতে পুরো সিনেমাটা অন্ধকার, একটা জঙ্গলের মাঝখানে একটা ঘর, 6 জন আছে, এই 6 জনের প্রতি মানে একে অপরের প্রতি খুব বিদ্বেষ ও ঘৃণা, একটা মানে কি বলবো, একটা রাগ পুষে রেখেছে, বদলার একটা যে ক্ষোভ, সেটা পোষা আছে। এবারে ফেস টু ফেস যখন আলো থাকছে বাড়ি থাকছে, তখন সবাই ন্যাচারাল, সবাই সবার সামনে অভিনয় করে চলছে। সমস্যাটা তৈরি হয়ে যায় যখন মানে অঝোর অন্ধকার, মানে রাত্রের দৃশ্য, অঝোর অন্ধকার, আলোর কোনো মানে নেই, জঙ্গলের মাঝখানে, তো সবাই সবার পজিশন করে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, মাঝে মাঝে বিদ্যুতের যে ঝলক পড়ছে, তখন সেই মানুষগুলো যে কে কোথায় কোন পজিশনে দাঁড়িয়ে আছে সেটা বোঝা যাচ্ছে। আর বাকি গোটা সিস্টেমটা, তোমার যে প্রত্যেকটা চরিত্র আছে, কে কোথায় দাঁড়িয়েছে, কি প্ল্যান করছে, চাকুটা তুলছে তার শব্দটা থেকে আরম্ভ করে কে কতটা ডিস্টেন্সে দাঁড়িয়ে আছে, কে কত দূরে দাঁড়িয়ে আছে, সমস্ত তুমি ডলবির মধ্যে, মানে ডলবি যে সাউন্ড, সেটার মারফতই তুমি বুঝতে পারবে। হচ্ছে যদি তুমি স্টিরিও সাউন্ড বা মোনো সাউন্ড কোনো একটা লাগিয়ে দাও, তুমি কোনো কিছুই বুঝতে পারবে না। তুমি একই জায়গা থেকে সাউন্ড আসছে, তুমি কি বুঝতে পারবে? চতুর্দিকে চারদিকে মাঝে মাঝে একবার করে বিদ্যুতের ঝলক আসছে, সেই ঝলক থেকে
যে বোঝা যাচ্ছে এই যে এই লোকটা এখানে দাঁড়িয়েছিল, তারপরে যখন কয়েক সেকেন্ডের পরে যখন একটা বিদ্যুৎ ঝলকালো দেখলো সে সরে গেছে সেদিকে। আর বাকি যে অন্ধকারে সেটা ডলবির মারফতে বুঝতে পারছি যে কথা বলে বলে যখন তারা সবাই সবার সাথে কথা বলছে, তো সেটা খুব ভালো মোডেই বলছে, কিন্তু মনের ভিতরে বা অন্ধকারের সুযোগটা নেওয়ার চেষ্টা করছে। এই যে কথা বলতে বলতে ভালো খারাপ সুখ দুঃখের কথা বলতে বলতে এদিক থেকে সেদিক চলে যাচ্ছে, এই যে শব্দটা, এটা ডলবি অ্যাটমস ছাড়া কখনোই সম্ভব নয়। তো এই জন্য সিনেমা প্রপার ওয়েতে দেখাটা সব থেকে মানে বেস্ট। নাচো নাচো বলতে হবে যে যে কোনো মানে কি বলবো, সিনেমা দেখলাম খুব একটা ভালো লাগলো না, অথচ সেই সিনেমা কানসে বা কত অনেক অনেক ফেস্টিভ্যালে কোনো জ্ঞানী গুণী মানুষের বা স্ট্যান্ডিং ওভেশন বা হাততালি পেয়ে চলে এসছে। আমি আমার মাথায় ঢুকলো না, কেন ঢুকলো না, কারণ আমি একটা পার্টকে মিসিং করেই দেখলাম, একটা চরিত্রকে হাইড করেই দেখলাম। তো আমার সেটা ভালো লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না। এই জন্য সিনেমা প্রযুক্তি দিয়ে যখন প্রযুক্তি এসছে, দেখবো, দেরি করে দেখবো, একটা ভালো করে দেখবো, ভালোভাবে দেখবো, ভালো সাউন্ড কোয়ালিটি, ভালো কালার, ভালো কোয়ালিটিতে সিনেমাটা দেখবো। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী যে যে সময় কল্পনা করা হয়েছে, সেই সময়ের টেকনোলজি যা যা অ্যাভেলেবেল ছিল সত্যজিৎ রায় সেইভাবেই কল্পনা করেছেন। তার জন্য সেইভাবে কল্পনা করেছেন বলে ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে অপু দুর্গার সেই যে অনুভূতি, সেই গ্রাম বাংলার বর্ষা আসা, বা একটা মায়ের অপেক্ষা, মা অপেক্ষা করছেন ছেলে যে কলকাতাতে চলে গেছে পড়াশোনা করতে, একটা মায়ের প্রত্যেক দিনের যে হতাশা বা ফিরে আসবে সেই যে আশা, সেইটাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। কিন্তু আমার মনে হয় যদি সেই সময় প্রযুক্তি আরো উন্নত থাকতো, তাহলে কি সত্যজিৎ রায় সেই ফরম্যাটেই কল্পনা করতেন? নিশ্চয়ই না। সে এখনকার অত্যাধুনিক যে টেকনোলজি সেটাতেই কল্পনা করতেন। এই ছিল বক্তব্য।